মাইশিকে বিছানায় শুয়ে আরিফ সাহেব গিয়ে দরজা খুললেন। দরজা খুলে বেশ অবাক হলেন। ডাক্তার নাসিমা আক্তার দাঁড়িয়ে রয়েছেন। তিনি এই সময়ে এই বাড়িতে কেন এসেছেন আরিফ সাহেব বুঝতে পারছেন না। তাকে ড্রয়িং রুমে বসতে দিলেন। আরিফ সাহেব ভাবলেন অপারেশনের বিষয়ে হয়তো কোনো কথা বলতে এসেছেন, কিন্তু তিনি চান না তার মেয়ের আর কোনো অপারেশন হোক। আরিফ সাহেব ডাক্তার নাসিমা আক্তারকে বললেন, আপনি কি অপারেশনের বিষয়ে আমার সাথে কোনো কথা বলতে এসেছেন? তাহলে চলে যেতে পারেন। আমার মেয়ের অপারেশন আমি করাবো না। অপারেশন করিয়ে কোনো লাভও নেই মিস্টার আরিফ। আপনার মেয়ের ফিটাস ইনফিটু বা এই ধরনের কোনো রোগ নেই, তার সমস্যা অন্য জায়গায়। আরিফ সাহেব এতক্ষণ মহিলাটির কথায় বিরক্ত হলেও এই কথা শুনে উৎকণ্ঠা হয়ে বললেন, তাহলে সমস্যাটা কোথায়? আপনার মেয়ের গর্ভে একটা ভ্রূণ আছে, এটা বাস্তব, কিন্তু সেই ভ্রূণের অস্তিত্ব তার পেটের বাহিরে জানান দিচ্ছে না। আমার ধারণা তার অপারেশন করেও তার গর্ভে কোনো ভ্রূণের অস্তিত্ব পাওয়া যাবে না, কারণ তার গর্ভে যে ভ্রূণটি রয়েছে সে এই পৃথিবীর নয়, ও অন্য কোনো দুনিয়ার। একজন ডাক্তারের মুখে এই ধরনের কথা শুনে আরিফ সাহেব বেশ চমকে উঠলেন। তিনি ডাক্তার হয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা না দিয়ে দিচ্ছেন অলৌকিক ব্যাখ্যা। আরিফ সাহেব কোনো কথা বলতে পারলেন না। নাসিমা আক্তার বলেই চললেন, দেখুন, আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে পাওয়া আপনার মেয়ের গর্ভে সেই ভ্রূণের রিপোর্ট আমি এই কয়দিন ভালো মতো পরীক্ষা করেছি। ভ্রূণটা সম্পূর্ণ মানুষের মতো দেখতে হলেও এর হাত এবং পায়ের আঙুলের সংখ্যা 4টি করে, যেখানে মানুষের থাকে 5টি। এছাড়া তার হাতে একটা ছোট ক্রস চিহ্ন দেখা যাচ্ছে। এটা কোনো সাধারণ ক্রস না, এই চিহ্নটা কেবল শয়তানের প্রতীক। আপনি একজন ডাক্তার হয়ে এই ধরনের ব্যাখ্যা দিচ্ছেন, এটা আমি কল্পনাও করতে পারছি না। আমার মেয়েকে আমি আপনার আগে আরও 2জন বড় ডাক্তারকে দেখিয়েছি, তারা আপনার চেয়ে অনেক জ্ঞানী ডাক্তার। তারা তো এই ধরনের কোনো অদ্ভুত অস্বাভাবিক ব্যাখ্যা দেননি। আর একটা যমজ ভ্রূণের ভেতর আরেকটা যমজ ভ্রূণ বেড়ে ওঠে, এটা মাইশির সাথে হতে পারে এমন কিছুও তারা বলেননি। আপনি এমন অদ্ভুত অদ্ভুত কথা কি করে বলেন? দেখুন, এটা যে ফিটাস ইনফিটো রোগ না, এই বিষয়ে আমার এখন কোনো সন্দেহ নেই। এই রোগের অনেকগুলো লক্ষণই আপনার মেয়ের সাথে যায় না, তাই হয়তো সেই ডাক্তারেরা এই বিষয়ে আপনাকে কিছুই জানায়নি। এছাড়া অধিকাংশ ডাক্তারই প্যারানর্মাল ঘটনায় বিশ্বাস করে না। আমিও এক সময় করতাম না, কিন্তু এখন করতে হয়। আমার জীবনের একটা ভয়ঙ্কর ঘটনা ঘটার পর থেকে আমি এটা বিশ্বাস করি। এই শক্তির যে কত ক্ষমতা তা আমি সেদিনই টের পাই। এই বিষয়গুলো আমি অবিশ্বাস করে হেলায় উড়িয়ে দেওয়ার কারণে আমি আমার স্বামীকে হারাই। ঘটনাটা আজ থেকে প্রায় 10 বছর আগের। তখন আমি নতুন বিয়ে করেছি। এই শহরের একটা পুরাতন একতলা বাড়িতে ভাড়া উঠি আমরা। মহিলাটির কথা মাঝপথে থামিয়ে দিয়ে বেশ বিরক্তি নিয়ে আরিফ সাহেব তাকে বললেন, দেখুন, আপনার ব্যক্তিগত জীবনের কোনো ঘটনা জানতে আমি ইচ্ছুক না। আমার মেয়েকে সুস্থ স্বাভাবিক করার কোনো উপায় জানা থাকলে সেটা আমায় বলুন। এর উপায় আমার কাছে নেই, কিন্তু আমি এমন একজনকে চিনি যে আপনাকে সাহায্য করতে পারে। কিন্তু আপনি যেহেতু অলৌকিকতায় বিশ্বাস করেন না, তাই আপনার উচিত আপনার মেয়ের অপারেশন করে এ বিষয়ে একেবারে নিশ্চিত হয়ে নেওয়া। আমার এক ডাক্তার বন্ধু এবং আরেকজন বড় ডাক্তার একবার তার অপারেশন করিয়েছে। ডাক্তার নাসিমা আক্তার বেশ বিস্মিত কণ্ঠে বলল, কই, আমি চেক আপ করার সময় তো অপারেশন হওয়ার কোনো আলামত পেলাম না। কোন ডাক্তাররা তার চিকিৎসা করেছিলেন? তাদের ঠিকানাটা দিন প্লিজ। এদের সাথে এই বিষয়ে কথা বললে রহস্যটা আরও ভালোভাবে পরিষ্কার হবে। হঠাৎ এক অজানা ভয় আরিফ সাহেবের মনকে গ্রাস করে ফেলে। আরিফ সাহেব মনে মনে এটা বিশ্বাস করেন যে ডাক্তার ইমরান এবং ডাক্তার ইলিয়াসের হঠাৎ মৃত্যুর পেছনে তার মেয়ের সেই রাতের অপারেশনের কোনো সম্পর্ক রয়েছে। তাই তার ভয় হয় এই ডাক্তার যদি তাদের কথা জানতে পারেন তাহলে সেও বুঝে ফেলবে মাইশির জন্যই তাদের মৃত্যু ঘটেছে। সবার মাঝে এটা জানাজানি হলে এতে মাইশি এবং তিনি বিপদে পড়ে যাবেন। এই প্রসঙ্গটা ঘোরাতে তিনি ডাক্তার নাসিমাকে বললেন, মাইশির গর্ভে যে একটা ভ্রূণ রয়েছে সেটা যে শয়তানের, তা আপনি এতটা নিশ্চিত হলেন কিভাবে? আমার স্বামী এই শক্তির কবলে পড়ে মারা যাওয়ার পর এই শক্তি নিয়ে আমি ব্যাপক গবেষণা করেছি। সেই চিহ্নটা আমি চিনি। আপনার মেয়েকে আমি সাহায্য করতে চাই। তার পেটের ভ্রূণের হাতে যে সেই চিহ্নই রয়েছে এটা আপনি বুঝলেন কী করে?
আল্ট্রাসোনোগ্রাফিতে তো এতটা স্পষ্ট করে হাতের চিহ্ন বোঝা যাওয়ার কথা না। ডাক্তার নাসিমা আক্তার তার ব্যাগ হতে আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্টটা বের করে আরিফ সাহেবের দিকে এগিয়ে দিলেন। আরিফ সাহেব রিপোর্টের ভ্রূণের ছবিটা দেখলেন। ভ্রূণটার এক হাতের ওপর স্পষ্ট একটা ক্রসের চিহ্ন। ক্রসটাকে দেখেই বোঝা যাচ্ছে এই ক্রসটা সাধারণ কোনো ক্রসের মতো না, ভ্রূণের চেয়ে যেন স্পষ্ট ক্রসটাকে বোঝা যাচ্ছে। কেউ রিপোর্টটার ছবির উপরে এই ক্রসটা যেন এঁকে দিয়েছে। আরিফ সাহেব আবার প্রশ্ন করলেন, আপনার কি মনে হয় এই শয়তানের ভ্রূণটা মাইশির পেটে আসলো কী করে? যুগে যুগে অনেক শয়তান এই পৃথিবীতে আসে। তাদের এই পৃথিবীতে আগমনের অনেকগুলো উপায় রয়েছে। অধিকাংশ সময় শয়তানের উপাসকরা তাদের দেহ এবং আত্মাকে শয়তানের কাছে উৎসর্গ করে এবং শয়তানকে আহ্বান করে। পরে শয়তান তাদের দেহ আশ্রয় নেয়। কিন্তু বড় শয়তানেরা এ কাজটা করে না। এরা মানুষের রূপে কোনো এক নারীর শরীর থেকে জন্মায়। পৃথিবীতে তারা শিশু রূপে আসে। ধীরে ধীরে এরা বড় হয় আর তাদের শয়তানি শক্তি ফিরে পেতে থাকে। এই বড় শয়তানগুলোর আত্মা প্রথমে পৃথিবীতে আসে দেহ ছাড়াই। পরে সে কোনো নারীর সাথে সঙ্গম করে আর সেই নারীর গর্ভ থেকেই সে আবার জন্ম নেয়। আপনি বোঝাতে চাইছেন আমার মেয়ের সাথে কোনো এক শয়তানের আত্মা সঙ্গম করেছে, তাই তার গর্ভে শয়তানের ভ্রূণ? বিষয়টা অনেকটা এমনই। আপনি একটা পাগল ছাড়া আর কিছুই না। শয়তানের যদি পৃথিবীতে আসতে হতো তাহলে এত নারী থাকতে একটা বাচ্চা মেয়ের শরীরে আশ্রয় কেন নেবে? মাইশির বয়স যখন 4 বছর তখন থেকেই সে এইরকম অসুস্থ। আর আপনি কি আজে বাজে কথা বলছেন? আমিও এটাই ভাবছি। শয়তানকে যদি আহ্বান না করা হয় তাহলে সে কখনো আসে না। আপনার মেয়ে কি করে তাকে আহ্বান করলো? আরিফ সাহেব এবার উঠে দাঁড়িয়ে ডাক্তার নাসিমা আক্তারকে বললেন, দেখুন, আপনি একজন ডাক্তার হয়ে শয়তানি শক্তির অস্তিত্ব নিয়ে আমার সাথে তর্ক করছেন। বিষয়টা বেশ হাস্যকর। আপনি দয়া করে আমার বাড়ি থেকে বের হয়ে যান। ডাক্তার নাসিমা বাড়ি থেকে বের হয়ে গেলেন। যাওয়ার আগে বলে গেলেন, এই শক্তিকে তুচ্ছ করবেন না। যে কোনো সাহায্য লাগলে আমার কাছে আসবেন। আর আপনার বাড়িতে যে অলৌকিক কিছু আছে তা আমি নিশ্চিত। আমি যখন এই বাড়িতে ঢুকেছিলাম কয়েকটা কালো ছায়া আমায় ভয় দেখাচ্ছিল। মহিলাটি চলে গেল। আরিফ সাহেব বাড়ির গেট লাগিয়ে ড্রয়িং রুমে কিছুক্ষণ চিন্তামগ্ন হয়ে বসে রইলেন। মাইশির সাথে এবং এই বাড়িতে অলৌকিক কিছু যে একটা আছে এটা তিনি অনুমান করতে পারছেন। তাই বলে এইসব হুজুগে আজে বাজে কথা বিশ্বাস করার কোনো মানে হয় না। হায় খোদা, মাইশি না ওই ঘরে অসুস্থ অবস্থায় রয়েছে? আরিফ সাহেব তার কথা ভাবতে ভাবতে তাকেই কী করে ভুলে গেল? আরিফ সাহেব দ্রুত উঠে মাইশির ঘরে গেলেন। ঘরে ঢুকেই তার চোখ কপালে উঠে যাওয়ার জোগাড় হলো। তার হাত পা থরথর করে কাঁপতে আরম্ভ করলো। মাইশি বিছানা থেকে কয়েক ফুট উপরে উঠে শূন্যে ভাসছে। তার পুরো শরীরে জামা কাপড় নেই। চোখ ভয়ানক ক্রোধে লাল হয়ে তার দিকে চেয়ে রয়েছে। আরিফ সাহেব যেই মাইশির দিকে এগিয়ে যাবেন পুরো ঘর থরথর করে কাঁপতে লাগলো। বুক সেলফ থেকে একটা একটা করে বই মেঝেতে পড়তে লাগলো। আরিফ সাহেবকে অবাক করে দিয়ে কর্কশ একটা পুরুষ কণ্ঠের শব্দ বেরিয়ে এলো মাইশির মুখ থেকে, ও কারো পা ধরে না ওকে এই পৃথিবীতে আহ্বান করতে। তবে কেউ যদি ওকে আহ্বান করে একবার পৃথিবীতে আনতে চায় তাহলে কারো সাধ্য নেই যে ওকে আশা থেকে ফেরায়। যে হবে পথের কাঁটা সেই হবে বলির পাঁঠা। আরিফ সাহেবের বিস্ময় কাটার আগেই ঘরের একটা ফুলদানি একা একাই শূন্যে ভেসে উড়ে এসে সজোরে তার মাথায় আঘাত করল। মুহূর্তেই তার চারপাশ অন্ধকার হয়ে গেল। মেঝেতে লুটিয়ে পড়লেন তিনি। যখন চোখ মেললেন দেখলেন পুরো ঘর অন্ধকার। তিনি মেঝেতে পড়ে আছেন। বিছানা থেকে মাইশির গোংরানোর আওয়াজ আসছে। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। অন্ধকারে কিছুই দেখতে পারলেন না। দেয়াল হাতটা সুইচ চেপে আলো জ্বালানোর চেষ্টা করলেন। না, সুইচ চালুই আছে। তাহলে বিদ্যুৎ নেই। দেওয়াল হাতটা ঘর থেকে বারান্দায় গেলেন। বারান্দায় গিয়ে সুইচ চাপতে আলো জ্বলে উঠল। আরিফ সাহেব বেশ অবাক হলেন। ঘরের লাইটে কী সমস্যা হলো? মোবাইল বা টর্চ কোথায় আছে তার মনে পড়ছে না। তিনি রান্নাঘর থেকে মোমবাতি জ্বালিয়ে ধীরে ধীরে আবার মাইশির ঘরে গেলেন। তার আর বিস্ময়ের সীমা রইল না। মোমের আলোতে স্পষ্ট পুরো ঘর দেখা যাচ্ছে। পুরো ঘর লণ্ডভণ্ড হয়ে গেছে, যেন কোনো বড় ঝড় এই ঘরের উপর দিয়ে কিছুক্ষণ আগে বয়ে গেছে। মাইশি বিছানায় শুয়ে গোংড়াচ্ছে। পরনে একটা ফ্রক।
মাইশির পাশেই বিছানায় সিলিং ফ্যানটা খুলে পড়ে রয়েছে। ঘরের সব জিনিসপত্র ঘর জুড়ে এলোমেলো হয়ে পড়ে রয়েছে। বই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মেঝেতে। বৈদ্যুতিক বাল্বটা দেখেই বোঝা যাচ্ছে ব্লাস্ট করেছে। ফুলদানিটাও টুকরো টুকরো হয়ে মেঝেতে পড়ে আছে। আরিফ সাহেব তার মাথায় হাত দেয় যেখানে ফুলদানিটা আঘাত করেছিল, কিন্তু সে কোনো ক্ষত অনুভব করতে পারে না। সামনে এগিয়ে মাইশির কপালে হাত দিতেই বুঝতে পারে প্রচণ্ড জ্বর। হঠাৎ মাইশির পেটের দিকে মোমের আলো পড়তেই তিনি আঁতকে উঠলেন। মাইশির ফ্রকটা আপনা আপনি ছিঁড়ে যাচ্ছে আর তার পেটটা ফুলে উঠছে। পেট ফুলে একজন গর্ভবতী নারীর পেটের মতো আকার লাভ করলো। আবার মাইশির নিঃশ্বাসের সাথে সাথে পেটটা ছোট হয়ে যাচ্ছে, আবার নিঃশ্বাসের সাথে ফুলে উঠছে ভয়ঙ্কর রকমের। ভয়ে আরিফ সাহেবের শরীর কাঁপতে থাকে। হঠাৎ তার পিছনে কোনো কিছু উপস্থিতি অনুভব করতে পারেন তিনি। পেছন ফিরতেই মোমের আলোতে স্পষ্ট 3টা ছায়া দেখতে পেলেন তিনি দেওয়ালে। মাঝখানের ছায়াটা একটা নারীর, আর দুই পাশের ছায়াগুলো দুজন পুরুষের। পাশের দুটো ছায়া যেন কালো ছায়ার গায়ে সাদা আলোর অ্যাপ্রন। 3টা ছায়ার অবয়ব দেখেই যেন আরিফ সাহেব এদের চিনে ফেললেন। পুরুষ ছায়া দুটি মুহূর্তের মধ্যে দেওয়ালে মিলিয়ে গেল। নারী ছায়াটি ধীরে ধীরে আরিফ সাহেবের দিকে এগিয়ে আসতে লাগলো। পাথরের মূর্তির মতো আরিফ সাহেব দাঁড়িয়ে রইলেন। মুহূর্তেই একটা দমকা হাওয়া এসে মোমবাতিটা নিভিয়ে দিয়ে গেল। বারান্দার বাল্বটার ফাটার শব্দও স্পষ্ট শোনা গেল। পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। আরিফ সাহেবকে অবাক করে দিয়ে সেই চিরচেনা একটা কণ্ঠ মিহি আওয়াজে বলল, কেমন আছো আরিফ? আরিফ কণ্ঠটা শুনে চমকে উঠে বলে, শাম্মী তুমি? ও মাই গড, আমি আমার কানকে বিশ্বাস করতে পারছি না। তুমি তো মারা গেছো। তুমি কোথা থেকে এলে? আমি কোথা থেকে আসবো আবার? আমি তো 5 বছর ধরে এ বাড়িতেই রয়েছি, যদিও ছায়া হয়ে, তাই তো দেখতে পাও না। শাম্মী, তুমি দেখেছো আমাদের মেয়ের কী অবস্থা হয়েছে? আমি কি করব ঠিক বুঝতে পারছি না। মাইশির এই অবস্থার জন্য তো তুমিই দায়ী। আমি দায়ী? হ্যাঁ, তুমিই দায়ী। সব কিছু স্বাভাবিকভাবেই চলছিল। মাইশি অসুস্থ হচ্ছিল, আবার সুস্থ হচ্ছিল। তুমি কেন শুধু শুধু তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে গেলে? তোমার জন্যই বেচারা ডাক্তার 2জন মারা গেল। অপারেশন করার বড় শখ ছিল, দিলও শেষ করে। আর তোমার এই বাড়াবাড়ির কারণে মাইশি আরও বেশি শাস্তি পাচ্ছে। ওকে রাগাচ্ছ কেন তুমি? এই ওটাকে? মাইশির গর্ভে জেনে রয়েছেন তিনি। হেয়ালি করো না শাম্মী, তোমার রহস্য আমি কিছুই জানি না, জানতেও চাই না। অন্তত মেয়েটাকে কিভাবে সুস্থ স্বাভাবিক করতে পারবো এই উপায়টা তো বলবে। তোমার মেয়ে? তুমি উপায় খোঁজো। আমার মেয়ে? মাইশি তোমার মেয়ে না? আমি এখন কেউ না, আমার কেউ নেই, কেউ আমার কিছু না। শাম্মী, এমনটা বলো না প্লিজ। আমি বড্ড একা হয়ে গেছি। তুমি হয়তো আমার অবচেতন মনের কল্পনা, তাও কল্পনা হয়েও এই সমস্যা থেকে মুক্তির উপায় আমায় বলে দাও। এই অলৌকিকতার ওপর তোমার অবিশ্বাসী তোমাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এবার বলো, এই লণ্ডভণ্ড ঘরও তোমার অবচেতন মনের কল্পনা? মাইশি যখন মারা যাবে তখনও এটা তোমার অবচেতন মনের কল্পনা ভেবে উড়িয়ে দিও। শাম্মী, চেঁচিয়ে লাভ নেই। মেয়ের ভালো চাও তো আমার কথা শোনো। ও যখন একবার পৃথিবীতে চলে এসেছে তার আর ফেরার সম্ভাবনা নেই। যা হচ্ছে তাই হতে দাও। এই বাড়িতে মহিলা প্রবেশ নিষেধ করে দাও। মাইশির ও কোনো ক্ষতি করবে না। মাইশিকে তুমি লালন করছো, তাই ও তোমারও কোনো ক্ষতি করবে না। মাইশির যখন সন্তান জন্মদানের বয়স হবে তখন ভ্রূণটা তার স্বাভাবিক অস্তিত্ব জানান দেবে। ও হবে মাইশির পুত্র। ততদিন পর্যন্ত ওকে মাইশির গর্ভে থাকতে দাও। ও একবার জন্মালে তারপর মাইশি এবং তোমার মুক্তি। এর আগে ওকে রাগিও না, বিপদে পড়বে। এসব তুমি কি বলছো শাম্মী? আর আমি বাবা হয়ে চুপচাপ এমনটা কি করে হতে দিই মাইশির সাথে? আমার মেয়ে জন্ম দিবে একটা শয়তানকে। এই শয়তানের ভ্রূণটা মাইশির গর্ভে এলো কি করে? ও তো শয়তানকে আহ্বান করেনি, তাহলে এই অভিশাপ তাকে কেন স্পর্শ করলো? এই কথাটা শোনার পর হয়তো তুমি আমাকে ঘৃণা করবে, তাও শোনো, সন্তানহীনতার যে একটা কত বড় কষ্ট তা তুমি আমার মতো অনুধাবন করতে পারতে না। যখন ডাক্তারি পরীক্ষায় জানতে পারলাম যে আমি বন্ধ্যা,
তখন আমার মনের ভেতর যে কি বড় একটা ঝড় বয়ে গেল তা তোমাকে বোঝাতে পারবো না। তুমি তখন প্রায় আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিলে। সেই সময় হঠাৎ একদিন এক বৃদ্ধ ভিক্ষুক এসে আমার কাছে খাবার চাইলেন। আমি তাকে খাবার দিলাম। তিনি খাওয়ার পর আমাকে অবাক করে দিয়ে বললেন, মা, তুই পুরোপুরি বন্ধা না, তোর চিকিৎসা করা যাবে, তোর ফুটফুটে সন্তান হবে। আমি বিস্মিত হলাম। তিনি একথা জানলেন কি করে? তিনি আর কোনো কথা না বলে একটা ঠিকানা আমায় দিয়ে চলে গেলেন। আমি তোমাকে না জানিয়ে সেই ঠিকানায় গেলাম। পুরানো একটা বাড়িতে তারা কালা জাদুর চর্চা করতেন। ভয়ঙ্কর ভয়ঙ্কর মূর্তি দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তারা আমায় বললেন, একটা কাজ করলে আমার সন্তান হবে। আমার নিজেকে শয়তানের কাছে উৎসর্গ করে দিতে হবে। আমার আত্মা বা দেহ শয়তান চায় না, সে শুধু আমার গর্ভের মাধ্যমে পৃথিবীতে আসতে চায়। আমি শয়তানের পূজা করলে প্রথম আমার গর্ভে একটা কন্যা সন্তান আসবে। সে হবে আমার এবং তোমার মেয়ে। তার কয়েক বছর পর আমার গর্ভে আরেকটা সন্তান আসবে, সেটা খোদ শয়তান। আমি তখন এত কিছু না ভেবে বাচ্চার লোভে রাজি হয়ে যাই। আমাদের একটা কন্যা সন্তান হলো মাইশি। আমরা বেশ আনন্দেই দিন কাটাতে লাগলাম। এরপর একদিন আবার আমি প্রেগনেন্ট হলাম। একটা শয়তানকে আমি পৃথিবীতে আনব, যে ধ্বংস করতে চাইবে পৃথিবীর সৌন্দর্য। মনের মধ্যে পাপবোধ জন্মালো আমার। ভুল বুঝতে পারলাম। সেই কালো জাদুর তান্ত্রিকেরাও তখন ভিক্ষুকের বেশে আমাকে প্রায়ই দেখে যেত। আমার ভয় লাগতে শুরু করে। তোমায় গর্ভপাতের কথা বললাম, তুমি রাজি হলে না। এই ঘটনাগুলো তোমায় খুলে বলতেও পারছিলাম না। ভাবলাম তোমরা সুখে থাকো, আমার মৃত্যুর সাথে সাথে শয়তানটাও মরে যাবে। আমার ধারণা ভুল হলো। আমি মরে হলাম অভিশপ্ত ছায়া, আর সেই শয়তানটার ভ্রূণ অদৃশ্য আকৃতি ধারণ করে মাইশির গর্ভে আশ্রয় নেয়। তাকেও করে অভিশপ্ত। সেই তান্ত্রিকগুলোও ভেবেছিল আমার মৃত্যুর সাথে সাথে শয়তানও চলে গিয়েছে, তাই তারা আর এবারের মুখো হয় না। আরিফ সাহেব অন্ধকারে এক নিঃশ্বাসে সাম্যের কথাগুলো শুনছিলেন। এবার তিনি বললেন, সবই বুঝলাম, কিন্তু মাইশির হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার বিষয়টা বুঝলাম না। মাইশি এমনিতে সুস্থ স্বাভাবিক থাকে, কিন্তু কোনো নারী এই বাড়িতে প্রবেশ করলে সাথে সাথেই অসুস্থ হয়ে পড়ে। এর পেছনের কারণটা কি? এর থেকে মুক্তি কি পাবো না? তোমাকে যা বললাম তাই শোনো। এর বেশি কিছুই ঘাটাতে যেও না, তাহলে ক্ষতি ছাড়া আর কিছুই হবে না। এই প্রশ্নটার উত্তরও খুঁজতে যেও না, তাহলেই সব শেষ। যেদিন এই প্রশ্নটার উত্তর খুঁজে পাবে, সেদিনই শেষ হবে সব সমস্যার। প্রথমে তুমি মরবে, তারপর তোমার মেয়ে মাইশি। তাই ওকে নিয়ে এইসব ঘাটিও না। যেটা যেভাবে চলছে চলতে দাও। সব প্রশ্নের উত্তর জানতে নেই। তুমি শুধু এই বাড়িতে নারীর প্রবেশ বন্ধ করে দাও। আমি চলে যাচ্ছি চিরদিনের মতো। আমার বলা কথাগুলো শুধু মনে রেখো। চলে যাচ্ছ মানে? আমি এতদিন পর্যন্ত এই বাড়িতে শুধু মাইশির জন্য রয়ে গিয়েছিলাম। এখন তোমায় দায়িত্ব দিয়ে গেলাম, এতেই আমার মুক্তি। ওকে আসতে দাও, ও আসবেই। ওকে যে বাধা দিবে তারই হবে দুর্গতি। মুহূর্তের মধ্যেই কণ্ঠটা শূন্যে মিলিয়ে গেল। আরিফ সাহেব ধপ করে মাটিতে বসে পড়লেন। ঘুটঘুটে অন্ধকারের মধ্যেই তিনি আরও অন্ধকারে তলিয়ে গেলেন। সূর্যের আলো ঘরে প্রবেশের পর চোখ মেললেন তিনি। ঘর এখনও লণ্ডভণ্ড। মাইশি শুয়ে আছে বিছানায়, তার পেটের দিকে ফ্রক ছেঁড়া। তাকে এখন দেখতে পুরো সুস্থ এবং স্বাভাবিক লাগছে। তিনি মাইশিকে ঘুম থেকে ওঠালেন। ফ্রেশ হলেন দুজনে, একসাথে নাস্তা করলেন। এখন রহস্যটা অনেকটাই যেন তার কাছে পরিষ্কার। তিনি কিছুতেই শয়তানকে এই পৃথিবীতে আসতে দিবেন না, এবং নিজের মেয়েকেও তিনি এই বিপদ থেকে বাঁচাবেন। ডাক্তার নাসিমার অনেক কথার সাথেই গত রাতে সাম্যের বলা কথার মিল পাওয়া যায়। এখন ডাক্তার নাসিমাই তাকে এই বিপদ থেকে রক্ষা করতে পারেন। মাইশিকে ঘরে রেখে বাড়ির বড় গেটে তালা দিলেন তিনি, যাতে কোনো নারী বা অন্য কেউ তার বাড়িতে প্রবেশ করতে না পারে। এরপর সোজা চলে গেলেন ডাক্তার নাসিমার চেম্বারে। সেখানে পৌঁছে আরেকবার স্তম্ভিত হলেন আরিফ সাহেব। জানতে পারলেন গত রাতে নাকি ডাক্তার নাসিমা আক্তার তার নিজ বাড়িতে আত্মহত্যা করেছেন।